জায়নবাদ সাম্রাজ্যবাদের তৈরি এক ঔপনিবেশিক নীল নকশা। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপের রাজনৈতিক জায়নবাদের জন্ম হয়। 1897 সালে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত প্রথম জায়নিস্ট কংগ্রেসে থিওডর হার্টসাল নামের এক অস্ট্রো হাঙ্গেরীয় সাংবাদিক ও রাজনৈতিক চিন্তাবিদ এই আন্দোলনকে সংগঠিত রূপ দেন। তার লক্ষ্য ছিল প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই কংগ্রেস থেকেই গঠিত হয় বিশ্ব জায়নিস্ট সংস্থা। হার্টসলের ভাষায় কয়েক দশকের মধ্যেই এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কিন্তু এই পরিকল্পনা শুধু একটি জাতীয় স্বপ্ন ছিল না, খুব দ্রুতই এটি ইউরোপীয় সাম্রাজ্যবাদের কৌশলেরই অংশ তা প্রকাশ হয়ে যায়। জায়নবাদকে অনেক সময় এমনভাবে তুলে ধরা হয় যেন এটা শুধু একটি নিপীড়িত জনগোষ্ঠীর আত্মরক্ষার আন্দোলন, কিন্তু ইতিহাসের দিকে গভীরভাবে তাকালে দেখা যায় জায়নবাদ কেবল একটি জাতীয়তাবাদী ধারণা ছিল না, বরং এটি ছিল সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি ঔপনিবেশিক প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল একটি ভূখণ্ডকে শুধু দখল করা নয়, বরং সেই ভূখণ্ডের ইতিহাস, জনসংখ্যা, সংস্কৃতি এবং রাজনৈতিক বাস্তবতাকে বদলে দেওয়া। আর সেই ভূখণ্ড ছিল প্যালেস্টাইন। রাজনৈতিক জায়নবাদের উত্থান ঘটে এমন এক সময় যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদ পৃথিবীকে নিজেদের স্বার্থে ভাগ করে নিচ্ছিল। একই সময় ইউরোপের শাসক শ্রেণী নিজেদের অভ্যন্তরীণ সংকট, শ্রেণী সংগ্রাম, জাতীয় প্রশ্ন এবং ইহুদি নিপীড়নের সমস্যার একটি সুবিধাজনক সমাধান খুঁজছিল। সেই সমাধান ছিল সমস্যার প্রকৃত উৎস ভাঙা নয়, বরং সমস্যাটিকে অন্য ভূখণ্ডে স্থানান্তর করা। অর্থাৎ ইউরোপের সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হলো প্যালেস্টাইনের মানুষের উপর। এখানেই জায়নবাদের ঔপনিবেশিক চরিত্র স্পষ্ট হয়ে ওঠে, কারণ এই মতাদর্শ শুরু থেকেই প্যালেস্টাইনকে একটি ফাঁকা ভূমি হিসেবে কল্পনা করতে চেয়েছে, যেন সেখানে মানুষের ইতিহাস নেই, সমাজ নেই, সংস্কৃতি নেই, অধিকার নেই। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। প্যালেস্টাইন ছিল একটি জীবন্ত ভূখণ্ড, যেখানে আরব, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী সহাবস্থান করেছে। জায়নবাদ এই বাস্তবতাকে অস্বীকার করেই এগিয়েছে, আর এই অস্বীকারকে শক্তিতে পরিণত করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। বালফোর ঘোষণা ছিল তার বড় উদাহরণ। অর্থাৎ একটি বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি এমন এক ভূমির ভবিষ্যৎ নির্ধারণ করল যে ভূমির প্রকৃত জনগণের মতামতকেই গণ্য করা হলো না। এখান থেকেই বোঝা যায় জায়নবাদ কোনো স্বতন্ত্র মুক্তির রাজনীতি ছিল না, বরং এটি ছিল সাম্রাজ্যবাদী ভূ রাজনীতির সঙ্গে জোটবদ্ধ একটি ঔপনিবেশিক নকশা। এরপর সেই নকশা বাস্তবে রূপ নেয় জমি দখল, বসতি স্থাপন, উচ্ছেদ, সন্ত্রাস এবং সামরিক সহিংসতার মাধ্যমে। ইহুদি ভূমি, ইহুদি শ্রম, ইহুদি উৎপাদন, এই স্লোগানগুলো শুধু সাংস্কৃতিক আলাদা পরিচয়ের কথা বলেনি, এগুলো ছিল একটি পৃথক দখলদার অর্থনীতি এবং পৃথক রাষ্ট্রকাঠামো গড়ে তোলার ভাষা। এর অর্থ ছিল পরিষ্কার: স্থানীয় জনগণকে সরাও, ভূমিকে পুনর্গঠিত করো, তারপর তাকে নতুন ইতিহাস দাও। 1948 সালে প্যালেস্টাইনি জনগণের বিপর্যয়, গণ উচ্ছেদ, গ্রাম ধ্বংস, সন্ত্রাস হামলা এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এগুলো ছিল সেই ঔপনিবেশিক প্রকল্পের বাস্তবায়ন। আর এখানেই জায়নবাদের মুখোশ পুরোপুরি খুলে যায়, কারণ যে আন্দোলন নিজেকে মুক্তি বলে দাবি করেছিল সেটি অন্য এক জাতির ঘর, জমি, স্মৃতি এবং ভবিষ্যৎ কেড়ে নেওয়ার যন্ত্রে পরিণত হয়। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের জায়গায় পরে এসে দাঁড়ায় মার্কিন সাম্রাজ্যবাদ। অর্থ, অস্ত্র, কূটনৈতিক সুরক্ষা, আন্তর্জাতিক মদদ সব মিলিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটি অগ্রবর্তী ঘাঁটিতে পরিণত করা হয়। ফলে জায়নবাদ শুধু একটি জাতীয়তাবাদী মতাদর্শ নয়, বরং একটি বৃহত্তর সাম্রাজ্যবাদী ব্যবস্থার আঞ্চলিক হাতিয়ারে পরিণত হয়। তাই আজ প্যালেস্টাইন প্রশ্ন শুধু একটি সীমান্ত সংকট নয়, এটি উপনিবেশ, দখল, জাতিগত উচ্ছেদ এবং সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রশ্ন। প্যালেস্টাইনের সংগ্রাম কেবল জমির জন্য নয়, স্মৃতি, অধিকার, অস্তিত্ব এবং মর্যাদার জন্য। তাই স্পষ্ট করে বলা দরকার, জায়নবাদকে শুধু একটি জাতীয়তাবাদী স্বপ্ন হিসেবে দেখলে ইতিহাসকে বিকৃত করা হয়। বাস্তবে এটি সাম্রাজ্যবাদের তৈরি, সুরক্ষিত এবং সম্প্রসারিত এক ঔপনিবেশিক নীল নকশা, যার মূল্য পরিশোধ করে আসছে প্যালেস্টাইনের মানুষ দশকের পর দশক।